প্রতিদিনই রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদ। সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি। অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রূপ দিতে গিয়েই খেয়ে হারিয়েছে প্রকৃতি। সঙ্গে আধুনিকতার নামে কাঁচের ভবন আর সেন্ট্রাল এসি দিয়ে অপরিকল্পিত নগরায়নের মাসুল দিচ্ছে নগরবাসী। ইমারত বিধিমালার ফাঁক ফোকরে জড়িয়ে আছে রাজুক। যদিও চলছে আইন সংশোধনের প্রক্রিয়া, তবে তা যথাযথ বাস্তবায়নেই জোর নগরবিদদের। যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে, মানছে তাকে। বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে। তাই তো স্কয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, এসির জঞ্জাল, বিপরীতে বিলীন হচ্ছে সবুজ। সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার প্রতিফলন করতেছে। রাজুক দায় এড়াতে পারে না, গৃহায়ণ দায় এড়াতে পারে না। তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে, প্ল্যান দিচ্ছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয়। তবে এই দফায় এসেই যেন হাঁসফাঁসের কারণ। সূর্য থেকে আসে, এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন, আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন। তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে, কিন্তু লং ওয়েভ গ্লাসে কিছুটা আটকা পড়ে, বাধাগ্রস্ত হয়, যার জন্য এই কাচের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয়। যেন অসহায় রাজুক বলছে, বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের। তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের। কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে। যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের। বর্তমান যে ইমারত বিধিমালা রয়েছে, সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ইমারত বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলেন রাষ্ট্রবন্দী হয়ে গেছে। এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের বাসযোগ্যতা, সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে। এক দশক আগেও আগারগাঁয়ের এই এলাকাটা ছিল সবুজ আর জলে ঘেরা। তবে এখন সেখানে কনক্রিট আর কাচের এক রূঢ় বাস্তবতা, যার অধিকাংশই সরকারি ভবন। তাই বিধিমালা যতই সংশোধন হোক, এখানে প্রাণ ফেরা কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দাম বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। করোনা পরবর্তী সময়ে একরকম নিয়ম করে যেন বাড়ছে ওষুধের দাম। মোটা দাগে 3 দফায় বাড়ানো হয় ওষুধের দাম। বিশেষ করে বহুল প্রচলিত ওষুধের পাশাপাশি তুলনামূলক দামি ওষুধেরও দাম বাড়ে ধাপে ধাপে। এরই মধ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেয়ার পরপরই ওষুধ কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দেন দাম কমাতে। কিন্তু তার একদিন পরই কোম্পানি মালিকদের সামনে অনেকটাই নমনীয় দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে। এ নিয়ে নানা মহল সরব হলেও আসেনি কোনো সমাধান, বরং দেখা যায় উল্টো চিত্র। ওষুধের দাম নাকি অনেক বেড়ে গেছে। আমি সাথে সাথে আমাদের ডিজি ঔষধ প্রশাসনকে ডাকছি, ডেকে বলছি এটা কমানোর জন্য। তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সবার সাথে কথা বলে একটা সহজলভ্য জায়গায় আমরা যেতে চাই। এমন পরিস্থিতিতে ওষুধের দাম বৃদ্ধিতে লাগাম টানতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিলেন হাইকোর্ট। এমনকি ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে, সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন। অনুমোদন ছাড়া বিক্রি করা যাবে না বিদেশি ওষুধও। রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, এবং এই বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। এর আগে স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক কার্যক্রমে নয়, বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর
সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্রের চর্চা ভালোভাবেই হচ্ছে। সোমবার সকালে তাপপ্রবাহের কারণে কামরাঙ্গীর চরে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও ছাতা বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে কথা বলেন কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি যাদের কাছে ধর্ণা দিয়ে গণতন্ত্রের কথা বলে, সেই যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র ও মানবতা লুণ্ঠিত হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামায় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। এদিন তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে ওঠা পথচারীদের মাঝে কামরাঙ্গীর চরের 7টি স্থানে বিশুদ্ধ পানি, স্যালাইন ও ছাতা বিতরণ করা হয়। গণতান্ত্রিক অধিকার যেখানে ভোটুন সেখানে ভোটুন্ত ভূলণ্ঠিত তাদেরই লেজে উদ্বৃত্তি করে আমাদের দেশে বিএনপি আজকে গণতন্ত্রের কথা বলে হাসি পায় তাদের এই গণতন্ত্রের কথা। আজকে আমাদের দেশে গণতান্ত্রিক কোনো কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় না, আমাদের দেশে বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে। যারা রাজনীতির নামে সন্ত্রাস করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধেই আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে রুখে দাঁড়ায়। আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশকে বিষাক্ত গ্যাসের চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করে তিনি কথা বলেন। এর আগে ফকিরাপুলে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করে ঢাকার মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচন নিয়েও সরকার প্রহসন করছে। এই সরকারের ব্যর্থ নীতির কারণে বলা হয়েছিল তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। সত্যিকারই উন্নয়ন যদি হয়, সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে, মানুষ বাঁচানো। সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি, জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়। নির্বাচন কমিশনকে দিয়ে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন। উপজেলা আর উপজেলা না, এটা উপজেলা হয়ে গেছে। আপনি এটাকে জ্বালায় প্রমাণিত করেছেন। উপজেলার কোনো কাজকর্ম নাই, সব কাজকর্ম করে আওয়ামী লীগের নেতারা, সব কাজ করে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। হাসপাতালে রোগীদের খাবার, ওষুধ ও আউটসোর্সিং সরবরাহের টেন্ডারে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলেও জানায় তদন্ত দল। রাজিবুল হাসানের তথ্য ও জুনায়েদ রুবেলের ছবি নিয়ে রিপোর্ট। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভোগান্তি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। এসব বিষয়ে এবার খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুপুরে হাসপাতালে অভিযান শুরু করে গাজীপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের একটি তদন্ত দল। অনুসন্ধানে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা আসবাবপত্র, বিভিন্ন যন্ত্রপাতি খুঁজে বের করেন। ঘুরে দেখেন বিভিন্ন ফ্লোর। পরে মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক মনিরুজ্জামানের রুমে দীর্ঘক্ষণ বৈঠক করেন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান খান ও তদন্ত দলের সদস্যরা। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথাও জানান গাজীপুর দুদকের উপপরিচালক। হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার, ওষুধ সরবরাহের টেন্ডার, আউটসোর্স জনবল সরবরাহের টেন্ডার, এই টেন্ডার সংক্রান্তে বেশ কিছু অনিয়মের অভিযোগ ছিল এবং সেগুলো সম্পর্কে আমাদের টিম তথ্যপত্র সংগ্রহ করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে প্রাথমিক সত্যতা রয়েছে অভিযোগগুলোর। বলা হয়, হাসপাতালের নির্মাণ প্রকল্পে দুর্নীতিসহ অভিযোগের সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বা সংসদীয় স্থায়ী কমিটিও কিছু তদন্ত করেছে। আমরা সেই সংক্রান্ত রেকর্ডপত্রগুলোও নিয়েছি। আমরা এইসব রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন আকারে কমিশনে উপস্থাপন করব এবং কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও সরকারি এই হাসপাতালটির পরিচালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সময় সংবাদ, গাজীপুর। দুর্নীতির দায়ে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল কাদের শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আব্দুল কাদের শেখের বিরুদ্ধে ইসলামপুর পৌরসভার 11 জন কাউন্সিলরের করা স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল কাদের শেখ টানা তৃতীয়বারের মতো মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের রিজার্ভ পরিস্থিতি, রাজস্ব আহরণ ও খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তথ্য চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে চলমান সিরিজ বৈঠকের মধ্যবর্তী আলোচনা এসব বিষয়ে জানতে চেয়েছে ঢাকায় সফররত IMF প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাহুল হক জানান, রিজার্ভ ও রাজস্ব আয়ের পাশাপাশি দেশের অর্থনীতি ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চেয়েছে IMF। বিষয়গুলো তারা তথ্য নিয়েছে আমাদের কাছে, এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন। আমরা পলিসি রেটগুলো চেঞ্জ করেছি, পলিসি রেটগুলোর কোন লেভেলে আছে, কি তার ইম্প্যাক্ট হচ্ছে, সেই যে জিনিসগুলো ওভারঅল তারা লক্ষ্য করছেন, তারা তথ্য নিচ্ছেন। জমে উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আর ভোটাররা চাচ্ছেন যোগ্য নেতাকে বেছে নিতে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি, রাজপথ, মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রে উপজেলা নির্বাচন। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের বাড়ি ছুটছেন প্রার্থীরা। চূড়ান্ত লড়াইয়ের বেশি দিন বাকি নেই, তাই তো একটুও সময় নষ্ট করতে চান না তারা। ভোট প্রার্থনায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারে পদচারণা প্রার্থীদের। সদর উপজেলার সম্মানিত সর্বস্তর ভোটার ইনশাআল্লাহ আমার প্রতি আস্থা রাখবে এবং ভোট দেবে। শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে। নির্বাচনের মূল হিসাব নিকেশ ভোটারদের কাছে, ভেবেচিন্তেই যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকবে, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবে। এমন কোন প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিরিয়াল দিতে হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। আগামী 8 মে 152টি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ও ইভিএমে অনুষ্ঠিত হবে ভোট। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। গ্যাস সংকটের মধ্যেই সুখবর দিল বাপেক্স। নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে 4 নম্বর গ্যাস কূপে খনন কাজ শুরু হয়েছে। দিনে মিলবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস, যা দেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে আতিয়ার সজলের রিপোর্ট। ক্যামেরা ছিলেন জুলহাস তালুকদার। দেশের তীব্র গ্যাস সংকট মোকাবিলায় দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। এ লক্ষ্যে 2023-24 সময়কালের মধ্যে সরকার 46টি কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে 24টিতে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি কাজ করছে, 22টির কাজ করছে বাপেক্স। এর মধ্যে একটি এই বেগমগঞ্জ 4 ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ। 2 শতাধিক প্রকৌশলী ও শ্রমিক এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন। 120 দিনে চলবে এ খনন কাজ। মূল্যায়ন কাম উন্নয়ন কূপটি 3300 মিটার গভীরতায় খনন করা হবে। এরপর বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে, আর সে লক্ষ্যে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় 3টি খনন কূপ ছিল, তার ভিতরে 2টা কূপ ইতিমধ্যে খনন হয়ে গেছে, এটা 3য় নম্বর কূপ। প্রতিদিন কমপক্ষে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানায় বাপেক্স। আমরা অতি শীঘ্রই এখান থেকে ড্রিলিং শেষ করে ইনশাআল্লাহ গ্যাস পাবো বলে আশা করতেছি, এবং এখান থেকে গ্যাস পাওয়া গেলে কমপক্ষে মোটামুটি আমরা দৈনিক 10 মিলিয়ন ঘনফিট গ্যাস আমরা জাতীয় গ্রিডে যোগ দিতে পারি। 96 কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে 2.5 শতাধিক মানুষ কাজ করছেন। স্থানীয়দের দাবি, এ সকল গ্যাস জাতীয় চাহিদা মেটানোর পাশাপাশি তারাও যেন জ্বালানোর সুযোগ সুবিধা পায়। আতিয়ার সজল, সময় সংবাদ, নোয়াখালী। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বিশ্বময় তুলে ধরার অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শেষ হলো 7ম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন। লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এ সম্মেলনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি ও বিদেশিরা। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। স্বাধীনতার মূল মন্ত্রে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমগ্র জাতিকে এক সূত্রে গেঁথেছিলেন তিনি। রাজনীতির কবি, বাংলাদেশের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শ বাঙালি জাতি এবং সমগ্র বিশ্বে তুলে ধরতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ বহু বছর ধরে আয়োজন করে আসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন। এবারের ৭ম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসে। আজকে আমেরিকার বিভিন্ন প্রফেশনে রয়েছে, তাদের পরবর্তী প্রজন্ম এই ধরনের সম্মেলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে জানতে পারবে। সম্মেলনে বঙ্গবন্ধুর বৈদেশিক নীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবসম্মত বাস্তবায়ন শীর্ষক এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। বিভিন্ন স্টেট থেকে আমরা বেশ উল্লেখযোগ্য সংখ্যক ডেলিগেটস এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এছাড়া তো স্থানীয় লোকরা ছিলেনই। এর মাধ্যমে নবীনরা ছড়িয়ে দিবে বঙ্গবন্ধুর আদর্শ এই যুক্তরাষ্ট্রের মাটিতে এবং সারা বিশ্বে, সেটাই আমাদের প্রত্যাশা। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাইফ এবং লেগেসি নিয়ে আমাদের মেইন স্ট্রিমে এবং আমাদের নেক্সট প্রজন্মের কাছে উনাকে তুলে ধরা। পরে বাংলাদেশের ব্যান্ড সোলসের একক সঙ্গীত পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। আগামীতে আরও বড় পরিসরে এই সম্মেলন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। কেরালায় রাহুল গান্ধীর জয় নিয়ে চিন্তায় কংগ্রেস। গতবারের চেয়েও কম ভোট পড়ায় একই চিন্তা করছেন দলটির হাইকমান্ড। ইন্ডিয়া জোটের শরিক হলেও দুই শরিকের লড়াই রাহুলকে তীব্র চ্যালেঞ্জে ফেলেছে বলেও মনে করেন অনেকেই। তবে সমর্থকরা বলছেন রাহুল গান্ধীর জয় নিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। জটিল একটি রাজনৈতিক সমীকরণ রয়েছে এই কেরালার রাহুল গান্ধীর লোকসভার আসন জুড়ে। অনেকে বলছেন যে রাহুল গান্ধী এবার জিতবেন, ভোটের ব্যবধানটা গতবারের থেকে কমবে। কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে, অর্থাৎ একজন নির্বাচিত লোকসভার সাংসদ সদস্য হিসেবে গত 5 বছরে তিনি এই ওয়ানওয়ে কেন্দ্রতে মাত্র 9 বার এসেছেন। 26 এপ্রিল তৃতীয় দফায় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দক্ষিণ ভারতের কেরালার ওয়েনারের লোকসভার সাধারণ মানুষ। তবে 2019 সালের তুলনায় ভোটার পরিস্থিতি ছিল কম। ভোট দিয়েছেন 71% মানুষ, যা গেল বছরের তুলনায় 5% কম। বিশ্লেষকরা বলছেন 5% ভোটের ব্যবধান আশঙ্কার কারণ না হলেও রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী প্রবল হাওয়া ভোট বাক্সে জমা হলে হিসেব নিকেশ পাল্টে যেতে পারে। 30% সংখ্যালঘু ভোটারের কাছে মন খারাপের কারণও সিএ ইস্যুতে রাহুলকে পাশে না পাওয়া, আর একেই পুঁজি করছেন বিরোধীরা। बहुत चर्चा हुआ है सीए के बारे में। चर्चा ये ज्यादा हो गया है कि सीए का भी लागू करना शुरू करिए, मगर कांग्रेस ने इसके बारे में एक टिप्पणी करने के लिए भी मना इनकार किया है। और लोकसभा में भी हमारा देश के लिए कुछ भी नहीं बोलता है। রাহুল ভক্তরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে জয় নিশ্চিত, বরং বিজেপি একটা আসনও পাবে না। শেষ মুহূর্তে জয়ের হাসি কে হাসবেন সেটা জানা যাবে 4 জুনই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কেরালা, ভারত। সেন্ট্রাল ইউরোপের দেশ পোল্যান্ডে দারুণ সাফল্য কুড়িয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। দেশটির রেস্টুরেন্ট ব্যবসায় একরকম আধিপত্য রয়েছে প্রবাসী বাংলাদেশিদের। তবে স্টুডেন্ট ভিসায় গিয়ে পড়াশোনা না করা বা অন্য কোথাও চলে যাবার ঘটনায় বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে পোল্যান্ড। রেজনা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পোল্যান্ডে বসবাস করছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী। দারুণ সাফল্য পেয়েছেন কেবাব বা রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানী ওয়ার্সো, ক্র্যাকো, অস্ট্রোভ সহ দেশটির বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন প্রায় 1000 রেস্টুরেন্ট। সেসব রেস্টুরেন্টে কাজ করছে পোলিশ, বাংলাদেশি, ইউক্রেনীয় সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। দিন দিন বাড়ছে এসব ব্যবসার পরিধিও। আমাদের প্রায় 126টা অ্যাক্টিভ ব্রাঞ্চ আছে, ইভেন পর্তুগালেও আছে আমাদের ব্রাঞ্চ। ওখানে হয়তো বা আরো বাড়তে পারে। আর জাহির কেবাবের আশেপাশে আরো বাংলাদেশি আরো অনেক
অনেকেরই ব্যবসা আছে। ইউক্রেনীয় বাড়ায় অন্যান্য দেশ থেকে অভিবাসী নেওয়া কমিয়ে দিয়েছে পোল্যান্ড। একসময় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেও এখন কমেছে ভিসা পাওয়ার হার। পোল্যান্ডে বাংলাদেশিরা বেশ ভালো সাফল্য করালেও গেল কয়েক বছরে সংকুচিত হয়েছে নতুনদের আসার পথ। স্টুডেন্ট ভিসা এসে পড়াশোনা না করা অথবা ওয়ার্ক পারমিট ভিসা এসে অন্যত্র চলে যাওয়ায় পোল্যান্ডও ভিসা দেওয়ার হার কমিয়েছে। তাই এই আস্থার জায়গা তৈরি করতে ও সংকট সমাধানে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পোল্যান্ড প্রবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ওয়ারসো, পোল্যান্ড। ইতালির রাজধানী রোমে হয়ে গেল বসন্তকালীন ফুড ফেস্টিভ্যাল। 3 দিনের আয়োজনে বাংলাদেশি মুদ্রায় 2 কোটি টাকার ফুড বিক্রি হয়েছে। এতে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বসন্ত এলেই ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন স্থানে এ ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। রোমের ভিয়া আগস্টো পার্কে আয়োজিত 3 দিনের এই ফেস্টিভ্যালের নাম দেওয়া হয়েছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। গেল শুক্রবার থেকে শুরু হয়ে রোববার শেষ হয় এই আয়োজন। বসন্তের মনোরম আবহাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন। নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে একসঙ্গে বসে খান। ব্যবসায়ীদের মতে এই 3 দিনে বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকার খাবার বিক্রি হয়েছে। একটি চমৎকার ফেস্টিভ্যাল। যুবক থেকে শুরু করে সব বয়সী মানুষ সেখানে আসেন। আমরা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আমাদের খুব ভালো লাগে এখানে অংশ নিয়ে। এখন চমৎকার আবহাওয়া, খুবই সুন্দর দিন কাটছে। 3 দিনে আমরা 1.5 লাখ ইউরোর বেশি খাদ্য বিক্রি করেছি। আমরা অনেক খুশি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। বসন্তকাল চলতেছে এখন, তো আমরা বসন্তকালে এই ফেস্টিভ্যালগুলি করে থাকি। তো এটার নাম হলো স্ট্রিট ফুড। রাস্তা খাওয়ার অনেক সুস্বাদু এবং রাস্তার ফুটপাতের পাশে খুবই ভালো খাদ্য তৈরি এবং মানুষ অনেক। রোমের বিভিন্ন স্থানে এখন লাতিন আমেরিকা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের নামে নানা আয়োজনে ফেস্টিভ্যাল হচ্ছে। তবে কোথাও দেখা যাচ্ছে না বাংলাদেশের নাম। সাধারণ প্রবাসীরা বাংলাদেশ নিয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এবার অভিবাসী ইস্যুতে কঠোর হচ্ছে আয়ারল্যান্ড। যুক্তরাজ্য থেকে আশ্রয় প্রার্থীদের প্রবেশ ঠেকাতে আগামী সপ্তাহেই দ্রুত আইন করতে যাচ্ছে দেশটির সরকার। এই আইনের ফলে যুক্তরাজ্য থেকে কেউ অবৈধভাবে প্রবেশ করলে তাকে লন্ডনেই ফেরত পাঠানো হবে। এরই মধ্যে উত্তর আয়ারল্যান্ড থেকে অনেক আশ্রয়প্রার্থী ঢুকে পড়েছেন দেশটিতে। তাদেরকেও ফেরত পাঠাবে আইরিশ সরকার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। চলতি মাসে যুক্তরাজ্যের পার্লামেন্টে রুয়ান্ডা বিল পাস হয়, যার ফলে অবৈধ আশ্রয় প্রার্থীরা আর যুক্তরাজ্যে বসবাস করতে পারবে না। আগামী মাস থেকেই অবৈধদের ধরপাকড় শুরু করে ফেরত পাঠাবে দেশটি। এমন খবরে গেল কয়েকদিন আয়ারল্যান্ডের সীমান্তে উত্তর আয়ারল্যান্ড থেকে অনেকেই ঢুকে পড়েছেন। এমনিতে শুধু 1 লাখেরও বেশি ইউক্রেনীয়দের আশ্রয় দিয়েছে আয়ারল্যান্ড। পাশাপাশি অন্যান্য দেশেরও হাজার হাজার আশ্রয় প্রার্থী রয়েছে এখানে। এই অবস্থায় যুক্তরাজ্য থেকে মানুষের যে ঢলনামা শুরু করেছে তা বন্ধ করতে এবার বেশ কঠোর হয়েই মাঠে নামছে আইরিশ সরকার। প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বিচারমন্ত্রী হেলেন ম্যাকেন্টিকে আগামী সপ্তাহেই মন্ত্রিসভায় আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোর জন্য কঠোর আইন আনার জন্য বলেছেন, যে আইনে যুক্তরাজ্য থেকে আসা আশ্রয় প্রার্থীদের যুক্তরাজ্যেই ফেরত পাঠাবে আয়ারল্যান্ড। এক সমীক্ষায় দেখা গেছে গেল 1 সপ্তাহে যত আশ্রয় প্রার্থী উত্তর আয়ারল্যান্ড থেকে রিপাবলিক আয়ারল্যান্ডে প্রবেশ করেছে তাদের 40% লন্ডনের নতুন আইনের কারণে। জরুরি আইন করার ঘোষণায় সরকারের প্রশংসা করেছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে কোনো বাংলাদেশি আয়ারল্যান্ডে প্রবেশ করতে চাইলে তাদেরকেও সতর্ক থাকার পরামর্শ তাদের। যদি কোনো বাংলাদেশিরা ব্রিটেন থেকে আয়ারল্যান্ডে আসতে চান, অবশ্যই এ ব্যাপারে চিন্তা ভাবনা করে আসবেন। আয়ারল্যান্ডের নাগরিকরা খুব খুশি, সেই সাথে আমরা যারা এখানে বসবাস করছি আমরাও আয়ারল্যান্ড সরকারের এই ডিসিশনে অনেক খুশি। গেল কয়েক বছরের হিসেবে আয়ারল্যান্ডে আশ্রয় প্রার্থী হিসেবে যারা ঢুকে পড়েছেন তাদের 80%ই এসেছে যুক্তরাজ্য থেকে। লন্ডন থেকে আশ্রয় প্রার্থীদের ঢল ঠেকাতে আয়ারল্যান্ড যে পদক্ষেপ নিয়েছে, এতে করে সহজ আশ্রয় প্রার্থীর নীতি থেকে অনেকটাই সরে আসলো আয়ারল্যান্ড। সাথে এখানে নাগরিকদের এখানে সরকারের প্রতি এই সহজ নীতির ফলে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা অনেকটাই কমে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা।
কোরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। রোববার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির রাজধানী সিউলের সংদু অডিটোরিয়ামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নাচ, গান, নৃত্য প্রদর্শনীর মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলেন বাংলাদেশ থেকে আসা কয়েকজন নৃত্যশিল্পী। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশীয় শিল্পীরা। বর্ণিল আয়োজন, বিপুল পরিমাণ বাঙালি কোরিয়াতে দেখে ভীষণ আনন্দ হচ্ছে। প্রবাসে এসেও এখানে একটা বাংলাদেশের একটা ফিল পাচ্ছি। প্রচুর বাঙালি এখানে থাকে, তারা এসেছে, মঙ্গল শোভাযাত্রা করেছে। বাংলা বর্ষবরণের এমন আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঁশি আর ডাকের তালে নাচে গানে মাতেন বাংলাদেশিরা। বড়দের পাশাপাশি শিশু কিশোরদের অংশগ্রহণও মুগ্ধ করে সবাইকে। প্রবাসী বাংলাদেশিরা জানান, দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়া হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে। দূর দূরান্ত থেকে বাংলাদেশিরা খুব উৎফুল্লভাবে এখানে হাজির হয়েছে এবং বিভিন্ন সংগঠনের লোক, সামাজিক সংগঠনের লোক, তাদের নেতা নেত্রীরা, কর্মীরা সবাই একসাথে উৎফুল্লভাবে এসেছে। এখানে অনুষ্ঠানের মাধ্যমে দেশের কালচার ওরা দেখতে পারে, আর দেশের থেকেও বিভিন্ন নৃত্যশিল্পী, গায়ক নিয়ে আসা হয়, যার ফলে হচ্ছে আমরা দেশের অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারি। অনেক মানুষের সাথে একসাথে বাংলাদেশের মতোই অনুভব হচ্ছে, অনেক ভালো লাগতেছে। প্রবাসী থেকেও নতুন প্রজন্মের মধ্যে বাংলার এই প্রাণের উৎসবে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। এই উৎসব শুধু বাঙালিদের মিলন মেলা নয়, এই উৎসব কোরিয়ার বুকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা। গেল বছর প্রত্যাশা প্রাপ্তির হিসেব নিকেশ নতুন বছরের পরিকল্পনাকে আরো উজ্জীবিত করবে বলে মনে করেন কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। নারী দলের 3 ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, মারুফ আক্তার ও ফাহিমা খাতুনকে নিয়ে ভিন্ন একটি দিন পার করল সিলেটের শিক্ষার্থীরা। সিলেটেই হচ্ছে বাংলাদেশ ভারত নারী দলের টি-20 সিরিজ। সেই সিরিজের খেলা দেখতে আমন্ত্রণ এবং মেয়েদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে আম্বরখানা গার্লস স্কুল, ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দ নিকেতনে যান ক্রিকেটাররা। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট খেলেন জ্যোতি, মারুফারা। এমন উদ্যোগ ভবিষ্যতে নারী ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখবে বলেও জানান তারা। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নারী ক্রিকেটারদের নিয়ে এমন উল্লাস দেখা যায় না সবসময়। টাইগার্স অধিনায়ককে কাছ থেকে দেখতে পেয়ে বাঁধ ভাঙা উল্লাস স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে। দেশের নারী ক্রিকেট নিয়ে বরাবরই খুব একটা আগ্রহ দেখা যায় না সমর্থকদের মাঝে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ চলছে দর্শকবিহীন স্টেডিয়ামেই। তাই তো মেয়েদের ক্রিকেট নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে সিলেটের কয়েকটি স্কুল পরিদর্শন করেন বাংলাদেশ নারী দলের 3 ক্রিকেটার। ভারতের বিপক্ষে বাংলাদেশের চলতি সিরিজের ম্যাচ দেখতে সবাইকে আমন্ত্রণ জানান তারা। শিক্ষার্থীদের সঙ্গে স্বল্প সময়ের চমৎকার মুহূর্তগুলো মুঠোফোনে ধারণ করে রাখেন নিগার সুলতানা। স্কুল পরিদর্শনকালীন শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট বল নিয়ে নেমে পড়েন মারুফা জ্যোতিরা, যা ভিন্ন মাত্রা যোগ করে আয়োজনে। মেয়েদের ক্রিকেটকে প্রমোট করার এমন ভিন্ন কৌশলের প্রশংসা করেন টাইগার্স অধিনায়ক। আমার জন্য এটা একদমই নতুন বলবো এক্সপেরিয়েন্স, যেটা আমার কাছে আমি অনেক বেশি ভালো লেগেছে। পুরো সময় জ্যোতিদের সঙ্গে ছিলেন নারী ক্রিকেটের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। এমন ক্যাম্পেইনে ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়ানোর সঙ্গে নারী ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছেন সুমন। নারী ক্রিকেটকে সমৃদ্ধ করতে আরও অনেক পরিকল্পনা আছে বলে জানান তিনি। আমাদের পাইপলাইনটা বাড়াতে হবে। আমার মনে হয় যে এই মেয়েদের ক্রিকেটে আমাদের ভালো করার অনেক সুযোগ আছে। ক্রিকেটারদের কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এমন উদ্যোগ ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াবে বলে জানান তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, গরমে হচপচ সিদ্ধান্ত। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল 27 জেলা। আপিল বিভাগে যাবেন মন্ত্রী। প্রতিদিনই রেকর্ড করছে তাপমাত্রার পারদ। সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।